তো কি অবস্থা মনারা? ওয়েলকাম টু দ্য ডে 7 অফ 30 days 30 কোশ্চেন সলভ সিরিজ বাই শ্রাবণ ভাইয়া। তো আজকে তোমাদের প্রশ্নটা হচ্ছে যে বাংলায় কিভাবে আমরা ভালো করতে পারি। হ্যাঁ, একদম লেসনে বাংলায় কিভাবে এ প্লাস পাওয়া যায়, আমি এ প্লাস জিনিসটা বাদ দিলাম, আমরা বাংলায় কিভাবে ভালো করতে পারি। ঠিক আছে, কারো কারো টার্গেট এ প্লাস, কারো কারো টার্গেট এ গ্রেড, কারো কারো টার্গেট এ মাইনাস, বাট সব ক্ষেত্রে আমি একটা সিম্পল টেমপ্লেট বানাইছি যে কিভাবে তোমার টার্গেট যেটাই হোক না কেন তুমি সেই টার্গেটেই ভালো করতে পারো সেই জন্য। ঠিক আছে, আসি। তো প্রথমে আমাদের বাংলার জন্য যেটা দরকার, বাংলায় কি কি গল্প আছে, কি কি পদ্য আছে আমি জানি না ভাই। আমি আসলে বাংলা পড়ার মতো ইয়া না, মানে বাংলা পড়ানোর মতো যে মানে একদম A to Z টিপস দিব, আমি ওইরকম কেউ না। আমি বাংলা খুব ভালো পারি এমন আমি বলবো না। হ্যাঁ, তারপর আমি নিচের থেকে যতটুকু বুঝি বা যতটুকু আমি তোমাদেরকে ডেলিভার করতে পারি ততটুকু করছি। হ্যাঁ, চলো। তা আমার প্রথম ইয়াটা থাকবে সেটা হচ্ছে পাঠ পরিচিতি। হ্যাঁ, যে পাঠ পরিচিতিটা তোমরা ভালোভাবে পাও। প্রতিটা গল্প, প্রতিটা কবিতা পাঠ পরিচিতিটা তোমার 100% থাকে। পাঠ পরিচিতিটাতে তোমার 100% থাকে, এই দিয়ে খেলো। কারণ তোমার যে ইয়ে আছে দক্ষতা কিংবা উচ্চতর দক্ষতা, অর্থাৎ গ আর ঘ নম্বরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা বর্ণনা করতে হয়, তাই না? এই বর্ণনা তুমি কোথা থেকে করবা? পাঠ পরিচিতি থেকে করবা। তুমি যদি বানায় লেখো, বানায় তুমি কখনো লিখতে পারবে না, খুব ভালো লিখতে পারবে না। কিন্তু তুমি যদি পাঠ পরিচিতিটা পড়ে যাও এবং ওইটা যদি মাথায় থাকে, তাহলে তখন তুমি ভালোভাবে সৃজনশীলটা অ্যান্সার করতে পারবা। আচ্ছা, কবি পরিচিতি আমার মতে কবি পরিচিতি দরকার নেই। আমার মতে কবি পরিচিতি দরকার নেই। আচ্ছা, দরকার নেই মানে যে একদমই দরকার নেই এমনটা না। যাদের টার্গেট হচ্ছে 90-র উপরে রাখা, 90-এর উপরে রাখা, তারা অবশ্যই কবি পরিচিতি পড়বা। তাদের এতদিনে কবি পরিচিতি পড়া অথবা শেষও হয়ে যাওয়ার কথা। কিন্তু যাদের টার্গেট হচ্ছে 80-র উপরে, 80+ বা A+, তারা কবি পরিচিতিটা চাইলে স্কিপ করতে পারো। কারণ কবি পরিচিতি থেকে তোমার সর্বোচ্চ অ্যান্সার হচ্ছে 2টা MCQ আর একটা ক নাম্বারের প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন আসবে। ঠিক আছে, তো এই 3-4 নাম্বারের জন্য এতগুলা কবি পরিচিতি পড়া আমার কাছে কখনোই যুক্তিযুক্ত মনে হয়নি। আমি কখনো কবি পরিচিতি পড়ি নাই। ঠিক আছে, আমি কখনোই কবি পরিচিতি পড়ি নাই, কারণ আসবে এখান থেকে 2 অথবা 3 নাম্বার। তো এই 2-3 নাম্বারের জন্য এতগুলা কবি পরিচিতি পড়ি না, মাথায় জ্যাপ বাঁধানোর কোনো মানে আমি পাই নাই আর কি। ঠিক আছে, তার জন্য কি তোমরা কবি পরিচিতি করবো না? অবশ্যই করবা। যাদের টার্গেট একদম হাইয়েস্ট মার্ক পাওয়া, 90, 95 এরকম পাওয়া, তারা অবশ্যই কবি পরিচিতি করবা। কিন্তু যাদের টার্গেট একটু কম, 80+ অথবা 70+, তারা কবি পরিচিতিটা স্কিপ করতে পারো। হ্যাঁ, আচ্ছা। শব্দার্থ টিকা এগুলি তো মাস্ট। শব্দার্থ টিকা এগুলি মাস্ট। তোমাকে ডাইরেক্ট বলে দিবে যে এই শব্দ দ্বারা কি বুঝেছে, বা তুমি দেখবে যে মাঝে মাঝে একটা শব্দের উপরেই তোমার পুরা খ নাম্বার যে প্রশ্ন, সেই খ নাম্বার প্রশ্নটা লিখতে হচ্ছে। ঠিক আছে, আর টিকা, টিকা মানে কি? টিকা মানে হচ্ছে প্রতিটা লাইন বাই লাইন অ্যানালাইসিস। কি লাইন বাই লাইন, লাইন বাই লাইন অ্যানালাইসিস। লাইন বাই লাইন অ্যানালাইসিস মানে কি? তোমার প্রতিটা কবিতা, প্রতিটা কবিতার প্রতিটা লাইন তোমার যেই ব্যাখ্যাটা দেয় সেই ব্যাখ্যাটাকে বলা হচ্ছে টিকা। ঠিক আছে, যেমন ধরো যে বঙ্গবাণী বা কপোতাক্ষ নদ। হ্যাঁ, কপোতাক্ষ নদ তোমাদের আছে কিনা থাকার কথা, রাইট? তাহলে কপোতাক্ষ নদ তোমাদের আছে না জানি, ইন্টারনেট আমি ঠিক শিওর না। তাহলে কপোতাক্ষ নদ আমি কি করছি, আমি করছি হচ্ছে কপোতাক্ষ নদের কিন্তু প্রতিটা লাইন থেকে আমার ব্যাখ্যা আসতে পারে। তো আমি কি করতাম, আমি করতাম হচ্ছে একটা পেজ দিতাম। হ্যাঁ, বড় সড়ো একটা পেজ দিতাম। এখানে প্রথমে আমি কবিতার লাইনটা লিখতাম। কি করতাম, আমি কবিতার লাইনটা লিখতাম। ঠিক আছে, কবিতার লাইন লেখার পরে 2 লাইনে তার ব্যাখ্যাটা লিখতাম। কি করতাম, 2 লাইনে তার ব্যাখ্যাটা লিখতাম। ওকে, তারপরে আমি কবিতার আরেকটা লাইন নিতাম, আরেকটা লাইন নিয়ে সেখানে আবার 2 লাইনে ওই লাইনটার ব্যাখ্যা লিখতাম। তাহলে এরকম করে আমার দেখা যেত কি প্রতিটা লাইনের ব্যাখ্যা আমার কাছে রেডি হয়ে যায়। প্রতিটা লাইনের ব্যাখ্যাটা আমার কাছে রেডি হয়ে যেত একটা পেজের মধ্যে। তারপর আমি কি করতাম, ওই পেজটারে ওই বইয়ের যে কবিতাটা আছে না, ওই কবিতার সাথে স্টেপলার করে রাখিয়ে দিতাম। কবিতার সাথে ওই পেজটাকে স্টেপলার করে রেখে দিতাম, যাতে আমার পরীক্ষার আগে দিয়ে আমার রিভিশন দিতে সুবিধা হয়, আমার যাতে খুঁজতে না হয় যে এই কবিতা আমি কোথায় লিখছি, কোন পেজে আছে, খুঁজতে যাতে না হয়। আমি বই খুলবো, বইয়ের এই কবিতায় যাবো, কবিতায় গিয়ে আমি ব্যাখ্যাগুলো পেয়ে রাখবো। এইটা আমার জন্য খুবই সহজ ফর্মুলা। ঠিক আছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রেজেন্টেশন। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রেজেন্টেশন। যে তুমি পরীক্ষার খাতার মধ্যে কিভাবে লিখবা, এটার উপরে কিন্তু বাংলা অনেক মার্ক ডিপেন্ড করে। পরীক্ষার খাতার মধ্যে কিভাবে লিখবা, আচ্ছা পরীক্ষার খাতার মধ্যে কিভাবে লিখতে হবে সেটা আমি তোমাদেরকে একটা আলাদা ভিডিও করে দিয়ে দিচ্ছি। তোমাদের ভিডিওতে আমি এখানে কোথাও একটা দিয়ে দিব লিঙ্ক, ওইটা দেখে আসতে পারো। আর মনে রাখবেন প্রেজেন্টেশনে ক প্লাস খ, এটা যাবে 1 পেজ, ক প্লাস খ যাবে 1 পেজ। ঠিক আছে, প্রথম পেজের মধ্যে ক আর খ লিখে দেবা, ওইখানে আর গ নাম্বার ঢোকানোর দরকার নেই। এরপরে গ নাম্বারটা নতুন পেজ থেকে শুরু করবা। গ নাম্বার কোথা থেকে শুরু হবে, নতুন পেজ থেকে শুরু হবে। নতুন পেজ থেকে শুরু হয়ে সেখানে আমার 1 পেজ তো লিখবাই, প্লাস আরেক পেজের
60% লিখো, আরেক পেজের কত পার্সেন্ট? 60% লিখে ফেলবা। এক পেজ লিখবা এবং আরেক পেজে 60%, যাতে তোমার কাছে মানে টিচারের কাছে মনে হয় যে তুমি লিখছো, ওই পেজটা তুমি ভরাট করছো। অর্ধেক লেখা বা 2-3 লাইন লেখা যাতে ফাঁকা না থাকে, ঠিক আছে? আচ্ছা, ঘ নাম্বার আবার আরেকটা নতুন পেজ থেকে শুরু করবা। ঘ নাম্বার আবার আরেকটা নতুন পেজ থেকে শুরু করবা এবং কি করবা? 2 পেজ লিখবা, ঠিক আছে? আমি যদি তোমাদেরকে একটা ডেমো দিয়ে দাঁড়াবো একটু। আচ্ছা, ধরো এটা তোমার খাতা, ঠিক আছে? এটা তোমার খাতা। তো এই খাতার মধ্যে তুমি ক নাম্বারটা লেখা শুরু করছো, তাহলে ক নাম্বার এখানে লিখবা প্রথমে 1 লাইন। ক নাম্বার কয় লাইন লিখবা? 1 লাইন। তারপরে খ নাম্বার এখানে যাবা, এই পেজের মধ্যে ক আর খ শেষ। তারপরে গ নাম্বার এই পুরো পেজটা লেখা, এই পেজের 60%, ধরো যে এতটুকু তুমি লিখলা 60%, ঠিক আছে? এতটুকু লেখার পরে শেষ। এখানে আর ঘ নাম্বার দিবা না, এখানে আর ঘ নাম্বার লিখবা না। ঘ নাম্বার কোথায় লিখবা? এই পেজ থেকে, নতুন পেজ থেকে। ঘ নাম্বার এই পেজ আর এই পেজ চলে যাবে। তাহলে তুমি যদি প্রথম 4টা বা 5টা সৃজনশীল এরকম ভাবে দাও, তাহলে টিচারের মনে একটা ধারণা জাগ হয়ে যাবে যে তুমি জানো বা তুমি সুন্দরভাবে লিখতেছো। লাস্টের 2-3টা সৃজনশীল ভাই লেখা খারাপ হবেই, এটা কিছু করার নাই, এটা আসলে হয়, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী। আরেকটা কথা, কত থাকবে? একটা প্যারা। কত থাকবে? কয়টা প্যারা? একটা প্যারা, জাস্ট উত্তর। খ নাম্বারে থাকবে 2টা প্যারা। প্রথম প্যারায় মানে একদম সিম্পল উত্তর, এক কথা উত্তর, এন্ড দ্বিতীয় প্যারা একটু ব্যাখ্যা করবা, 2-3 লাইন, বেশি না। গ নাম্বারে দিবা 3টা প্যারা। গ নাম্বারে 3টা প্যারা। প্রথম প্যারায় একদম জাস্ট উত্তরটা থাকবে, দ্বিতীয় প্যারাতে একটু ব্যাখ্যা করবা, 3 নাম্বার প্যারাতে উপসংহার দিবা যে হ্যাঁ উদ্দীপকে যেটা বলছো এটা সঠিক, অথবা রহিম যেটা করছে সেটা সঠিক, এরকম ভাবে প্রশ্ন যাচ্ছে আর কি, ঠিক আছে? ঘ নাম্বারে 4 নাম্বারের প্রশ্নে 4টা প্যারা। প্রথম প্যারায় শুধু উত্তর, দ্বিতীয় প্যারা হচ্ছে বইয়ের যা লেখা আছে ওইটা লিখবা, বইয়ের অর্থটা মানে বইয়ের ব্যাখ্যা দিবা। 3 নাম্বারে হচ্ছে 3 নাম্বার প্যারায় দিবা কি? উদ্দীপকের ব্যাখ্যা। 3 নাম্বার প্যারায় দিবা কি? উদ্দীপকের ব্যাখ্যা। আর 4 নাম্বার প্যারাতে উপসংহার, যে হ্যাঁ উদ্দীপকের গুরুত্ব অপরিসীম বা যা বলছে তা সত্য, ঠিক আছে? তো এইভাবে করলে আশা করি তোমার বাংলায় যে ভালো মার্ক পাওয়া সেটাকে আটকাতে পারবে না, ঠিক আছে? তুমি তো পড়বা, অবশ্যই পড়বা, প্রতিটা গদ্য প্রতিটা পদ্য তুমি ভালোভাবে পড়বা। তারপরে গিয়ে এই 4টা জিনিস ফলো করবা। এই 4টা জিনিস ফলো করলে তোমার পরীক্ষাটা ভালো হবে এবং নাম্বারও তোমার ভালো উঠবে, ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোন একটা চ্যালেঞ্জ নিয়ে। টাটা।